সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তেল আবিব কর্তৃক ১৩ জুন ইরানের বিরুদ্ধে হামলার মাধ্যমে নতুন করে যুদ্ধ শুরুর যে সিদ্ধান্ত নিয়েছে তা বড় ধরনের একটি বিপর্যয়। এই সিদ্ধান্তে কেউ উপকৃত হবে না, এমনকি ইসরায়েল সরকারও হবে না, তবে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে পাল্টাপাল্টি গোলাগুলিতে ইরানে অন্তত শতাধিক এবং ইসরায়েলে ৩০ জন নিহত হয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনা, আবাসিক ভবন ধ্বংস হয়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। দুঃখজনকভাবে এটি স্পষ্ট যে অতীতে মধ্যপ্রাচ্যে ব্যর্থ সামরিক অভিযানের যেসব করুণ শিক্ষা রয়েছে সেগুলোর কোনোটাই ইসরায়েল গ্রহণ করেনি। করলে তারা এরকম একটি ধ্বংসাত্মক সিদ্ধান্ত কখনোই নিত না। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধকে আখ্যায়িত করেছেন একটি পূর্ব প্রস্তুতিমূলক হামলা হিসেবে, যার উদ্দেশ্য হল তেহরানকে নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা। এই বক্তব্য দিয়ে তিনি সেই একই কৌশলগত ভুলের পুনরাবৃত্তি করলেন যা এর আগে এই অঞ্চলে তথাকথিত পূর্ব প্রস্তুতিমূলক হামলার নামে করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইসরায়েলি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র যখন মধ্যপ্রাচ্যের আকাশ ছেড়ে ইরানি সামরিক স্থাপনা ও সামরিক নেতৃত্বের উপর বিধ্বংসী হামলা চালায়, তখন কার্যত তা কেবল ইরান বা মধ্যপ্রাচ্যকেই শুধু নয়, বরং পুরো বিশ্বকে আরও অনিরাপদ করে তোলে। ঠিক যেমনটি হয়েছিল যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ইরাক আক্রমণের সময়। এই আক্রমণটি আমেরিকা করেছিল অকারণে এবং মিথ্যা অজুহাতে। ইরাকে যে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে হামলাটি চালানো হয়েছিল, আজ এত বছর পরেও সেই গণবিধ্বংসী অস্ত্রের ছিটেফোঁটাও পাওয়া যায়নি। ইসরায়েলও একই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েই ইরানে হামলা চালিয়েছে এবং অধিকাংশ বিশ্লেষকের মতে ইসরায়েলের এই অন্যায্য হামলা ইতিমধ্যেই অস্থিতিশীল অঞ্চলে আরও বিশৃঙ্খলা নিয়ে আসবে। নেতানিয়াহু দাবি করেছেন যে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেয়া। এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী নাতানজ, ইস্ফাহান এবং ফোর্ডো এই ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং বিভিন্ন মাত্রায় ক্ষয়ক্ষতি করেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাস্তবে থামিয়ে দিতে পারবে এমন সম্ভাবনা খুবই কম, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও এই বাস্তবতা ভালোভাবেই জানেন। ইরানের কর্তৃপক্ষ আগে থেকেই নাতানজ পারমাণবিক স্থাপনাটি ইচ্ছাকৃতভাবে মাটির গভীরে নির্মাণ করেছে, যাতে এটি অধিকাংশ বাংকার বিস্ফোরক বোমার আঘাত থেকেও সুরক্ষিত থাকে। তেল আবিবের পক্ষে এই সাইটটিকে স্থায়ীভাবে ধ্বংস করা সম্ভব নয়, কারণ তাদের কাছে যুক্তরাষ্ট্র নির্মিত ম্যাসিভ অর্ডেন্স পেনিট্রেটর বা ম্যাসিভ অর্ডেন্স এয়ার ব্লাস্টের মতো অতি শক্তিশালী কোনো বোমা নেই। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইসরায়েলকে এই ধ্বংসাত্মক বোমাগুলো সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এমনকি ট্রাম্প প্রশাসন, যারা নীতিগতভাবে ইসরায়েলপন্থী এবং যারা গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধের দায় থেকে নেতানিয়াহু সরকারকে রক্ষা করতে সচেষ্ট রয়েছে, তারাও ইসরায়েলকে এই বোমা দিতে রাজি হয়নি। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহল সম্প্রতি আবারও ইঙ্গিত দিয়েছে যে তারা তেল আবিবকে এই বোমাগুলো সরবরাহ করবে না। এর প্রেক্ষিতে তেহরানে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সরকারি প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করলে বোঝা মুশকিল যে ওয়াশিংটন এই হামলার বিষয়ে আগে থেকে অবহিত ছিল কিনা এবং থাকলেও কতটুকু ছিল। হামলার শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করে এটিকে একতরফা ইসরায়েলি অভিযান হিসেবে আখ্যায়িত করে। তবে কিছুক্ষণের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি পুরোপুরি অবগত ছিলেন। এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বা অনুমোদনের মাত্রা এখনও বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। তবে একটি বিষয় পরিষ্কার, এই হামলা সঙ্গে সঙ্গেই তেহরানের সাথে মার্কিন প্রশাসনের আলোচনা বা পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা একদমই শেষ করে দিয়েছে।
স্বল্পমেয়াদে এটি নেতানিয়াহুর জন্য একটি কূটনৈতিক জয় বলা যেতে পারে। তবে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে হলে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি এই সংঘাতে টেনে আনা অপরিহার্য হয়ে উঠবে। কিন্তু সেটি তেল আবিবের জন্য এক ভয়ঙ্কর জুয়ার মতো হয়ে যাবে, কারণ ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ে বহু উপদেষ্টা মার্কিন আগ্রাসন বা সম্প্রসারণবাদী নীতির বিরোধী। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও যুক্তরাষ্ট্রের বিদেশি হস্তক্ষেপ নীতিকে উল্টে দেওয়াকে তার রাজনৈতিক উত্তরাধিকার বা লিগেসির গুরুত্বপূর্ণ অংশ বানাতে চেয়েছেন। ইসরায়েলের এই সামরিক আগ্রাসন ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যান্য স্বার্থে আঘাত হানতে শুরু করেছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে তার সম্পর্ক জটিল হয়ে উঠেছে, কারণ এই সংঘাত যদি হরমুজ প্রণালীর মাধ্যমে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় তাহলে আমেরিকা এবং এর মিত্র দেশগুলোর অনেক কিছুই হারানোর আশঙ্কা রয়েছে। যদি মনে হয় ইসরায়েল এই যুদ্ধে জয়ী হচ্ছে, তাহলে ট্রাম্প নিঃসন্দেহে সেটিকে নিজের কৃতিত্ব হিসেবে দাবি করবেন। কিন্তু যদি নেতানিয়াহুর কৌশল দিনে দিনে আরও বেশি মাত্রায় যুক্তরাষ্ট্রকে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে ট্রাম্প হয়তো তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাতেও পারেন। বর্তমানে পরিস্থিতি যেমন রয়েছে, ইসরায়েল যদি আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে, তাহলে ইরানে আরও কোনো কৌশলগত সাফল্য অর্জন করা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না যদি না যুক্তরাষ্ট্র সহায়তা করে। নেতানিয়াহুর দ্বিতীয় ঘোষিত লক্ষ্য ইরানি শাসন ব্যবস্থা উৎখাত, সেটিও বাস্তবতা থেকে অনেক দূরবর্তী বলেই এখন প্রতীয়মান হচ্ছে। ইসরায়েল সামরিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যা করেছে এবং তেল আবিব ইরানের জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য প্রকাশ্য আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েলের একতরফা আগ্রাসন ইরানিদের মধ্যে তেল আবিবের প্রতি যতই অসন্তোষ তৈরি করুক না কেন, দিন শেষে তারা দেশের পক্ষেই থাকবে। সরকার নিয়ে যদি তাদের মধ্যে কোনো ক্ষোভ থেকেও থাকে, তারপরও তারা যুদ্ধাবস্থা থেকে রক্ষার স্বার্থে একতাবদ্ধ হয়েই লড়াই করবে। ইরানের পারমাণবিক অস্ত্র থাকার কথা কেউ স্বীকার করেনি, এমনকি IAEAও প্রমাণ দিতে পারেনি। ইরান বলে আসছে তারা বেসামরিক উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে তারা এও বলেছে যে ইসরায়েলের মতো একটি আগ্রাসী দেশের মোকাবেলায় তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা জরুরি। এতদিন অনেকেই ইরানের এই দাবিকে আমলে না নিলেও এবার ইসরায়েল হামলার পর তারা ইরানের পারমাণবিক অস্ত্রের অপরিহার্যতার বিষয়টি অনুধাবন করেছেন, যা ইসরায়েলের জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে। পাশাপাশি বিভিন্ন দেশ ও মিত্র সংগঠন, যেখানে তেহরানের প্রভাব গেল বছর কিছুটা কমে আসছিল, এবার ইসরায়েলের হামলায় সেই পরিস্থিতি অনেকটাই দূর করে দিয়েছে। তেহরান এই দেশ ও সংস্থাগুলোর কাছে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কিন্তু ইসরায়েল যদি তেহরানকে অস্থিতিশীল করতে সফল হয়, তা আঞ্চলিক শান্তি নিয়ে আসবে না, ইসরায়েলকে নিরাপদ করবে না। ইরাকে সাদ্দাম হুসেনের পতনের পর থেকে ইসরায়েলের এই বিষয়টি শেখা উচিত ছিল। ইরাকীয় রাষ্ট্রের পতনের পর সন্ত্রাসবাদ ও চরমপন্থার বড় উত্থান ঘটে, যার ফলস্বরূপ 2010-এর দশকে পুরো অঞ্চলে ISIL নামে সন্ত্রাসী গোষ্ঠী গড়ে ওঠে। ইসরায়েলের তেহরানে পুতুল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ নেই। দুই দেশের মধ্যে কোনো সীমান্ত নেই, তাই ইরাক দখল করার কোনো অলীক স্বপ্ন ইসরায়েলের দেখার অবকাশ নেই। তাছাড়া ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র এমন কোনো প্রচেষ্টাকে সমর্থন করবে না, কারণ এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার ঝুঁকি নিশ্চিতভাবেই বাড়বে। অন্য কথায়, নেতানিয়াহুর এই হামলাগুলো ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা বিলম্বিত করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ব্যাহত করার ক্ষেত্রে স্বল্পমেয়াদী কৌশলগত লাভ এনে দিতে পারে, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে একটি কৌশলগত বিপর্যয়ের পথ প্রস্তুত করছে। ট্রাম্প প্রায় স্পষ্টভাবেই যে ইরানের ওপর ইসরায়েলের হামলাগুলোকে সমর্থন দিয়েছেন, যা এখন তার নির্বাচন পূর্ববর্তী শান্তির বাণীকেই প্রশ্নবিদ্ধ পরীক্ষা করছে। এগুলি তার রাজনৈতিক সমর্থকদের মধ্যে বিভাজন তৈরি করেছে, যেখানে অনেক রক্ষণশীল রাজনীতিবিদ এবং মন্তব্যকারীরা বলেছেন যে ইসরায়েলের প্রতি নির্বিঘ্ন সমর্থন আমেরিকা ফার্স্ট বয়ানের সঙ্গে সাংঘর্ষিক, অথচ এই বয়ানের উপর ভর করেই ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সি বলেন, আমেরিকা ফার্স্ট বয়ানের সমর্থকদের অনেকের মাঝে ব্যাপক ক্ষোভ বিদ্যমান, কারণ তারা সত্যি যুক্তরাষ্ট্রকে এমন কোনো যুদ্ধে জড়ানো বা সমর্থন করার ধারণার বিরোধী। তারা ইসরায়েলের ব্যাপারে ব্যাপক সন্দেহবাদী হয়ে উঠেছে এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই ধরনের যুদ্ধগুলোই রিপাবলিকান প্রেসিডেন্টদের ব্যর্থ করে তোলে এবং দেশের ভেতরের অভ্যন্তরীণ কর্মসূচিগুলোকে ক্ষতিগ্রস্ত করে। মার্কিন কয়েকজন কনজারভেটিভ আইন প্রণেতাও ইসরায়েলি হামলাগুলোকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং সতর্ক করে বলেছেন যে যুক্তরাষ্ট্রের এমন কোনো যুদ্ধে যাওয়া ঠিক হবে না যেখানে তার নিজস্ব কোনো স্বার্থ নেই। প্রভাবশালী রক্ষণশীল বিশ্লেষক টাকার কার্লসন, যাকে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইনের জন্য একটি প্রধান ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়, তিনিও বলেছেন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধলোলুপ সরকারকে আর সমর্থন করা উচিত নয়। রিপাবলিকান সিনেটর র্যান্ড পলও ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। পল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, আমেরিকান জনগণ ব্যাপকভাবে আমাদের কাছে সীমাহীন যুদ্ধের বিরোধী এবং তারা 2024 সালে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে সেটাই প্রমাণ করেছে। তিনি আরও লেখেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানাই, সঠিক পথে চলতে থাকুন, আমেরিকাকে সর্বাগ্রে রাখুন এবং অন্যান্য দেশের মধ্যে কোনো যুদ্ধে যুক্ত হবেন না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।